নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই বলো। আমি এখন অনেক ভালো আছি, আগের থেকে অনেক বেটার আছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মা হওয়ার গল্পটা, আর মা হওয়ার লড়াইটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা যারা যারা মনে মনে অনেক ডিপ্রেসড হয়ে আছো বা অনেক কষ্টের মধ্যে আছো, তাদেরকে বলবো কষ্ট পেও না, এক না একদিন অবশ্যই তুমি ফলাফল পাবেই। যারা আমার সঙ্গে প্রথম থেকে যুক্ত আছো তারাও অনেকেই জানো যে আমার প্রথমে কিন্তু পিসিওডির সমস্যা ছিল। তো স্টোরি অনেকেই জানো না, আবার অনেকেই জানো। আমার যখন বিয়ে হয়, আমার বিয়ের আগের থেকেই আমার পিসিওডির সমস্যা ছিল। সত্যি বলতে কি, পিরিয়ডটা ঠিকঠাক হতো না, টাইম টু টাইম আসতো না। তো পিসিওডি কী জিনিস তখনও আমি জানতাম না, এটা আমার বিয়ের আগের ঘটনা। তখনও আমি সঠিক জানতাম না যে পিসিওডি কী জিনিস বা কীভাবে কী হয়, সেটা আমি তখনও পর্যন্ত জানতাম না। তো বিয়ে হয়, বিয়ের পরে প্রথম 1 মাস পিরিয়ড হয়, তারপরের মাসে যখন মিস হয়, কোথাও না কোথাও আমার মনের মধ্যে ছিল যে এটা হয়তো সেই সমস্যার জন্য হয়েছে, যেটা কিনা পিসিওডি। তো তখন যেহেতু পিরিয়ড মিস হয় বিয়ের পর 1 মাস পরে, তো তখনই বাড়ির সবারই একটা এক্সপেকটেশান চলে আসে যে হয়তো এবার কনসিভ করেছে বা এরকম কিছু। তো যেহেতু 1 মাস হয়েছিল আমার পিরিয়ড, তো পিরিয়ডে আমার ব্যথা হয়। ব্যথা হলে আমার শাশুড়ি সেটা জানতে পারে যে আজকে ওর পিরিয়ডটা হয়েছে এই ডেট। তো পরের মাসে যখন হয় না, তখন উনি একটু চিন্তার ভেতরেই থাকে যে তাহলে হয়তো কনসিভ করেছে। তো ওরকমই আর কি ছিল, আমার হাজব্যান্ডও সেরকমই মনে করেছিল। তো টেস্ট কিট নিয়ে এসেছিল। আমার মনে মনে কোথাও না কোথাও ছিল যে হয়তো না, ওরকম কিছুই না। তবুও এখন কিছু করার নেই, ওরা ভাবছে সেটা আমি বলতেও পারছি না। কারণ কি, তোমরা হয়তো অনেকেই, তোমরাও মেয়ে আমিও মেয়ে, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে যে বিয়ের পর পর এই যে পিরিয়ড হচ্ছে না, এরকম কিছু একটা শুনে তাদের রিয়াকশান কেমন হবে বা তারা কীরকম রিয়াক্ট করবে যে 1 মাস বিয়ে হতে পারলো না, এরই মধ্যে এত মেয়ের মধ্যে সমস্যা। তো এই সমস্ত চিন্তা করে আমি কাউকে কিচ্ছু বলিনি সেই মুহূর্তে। তো তখন টেস্ট করি, টেস্টে নেগেটিভ আসে। আমি যেটা জানতাম নেগেটিভই আসবে। নেগেটিভ আসে, নেগেটিভ আসার পরে পরের মাসেও সেম একই জিনিস, পিরিয়ড হয় না। পরের মাসেও সেম, পিরিয়ড হয় না। এরকমভাবে 3টে মাস বেরিয়ে যায়। তারপরে কী করবে ডাক্তারের কাছে। তারপরে আর কি আমি যখন আমার বাপের বাড়ি যাই, তখন ওখান থেকে আমি ডাক্তার দেখাই। সেখান থেকে আমার আল্ট্রাসাউন্ড করা হয়, আল্ট্রাসাউন্ডের থেকে রক্ত পরীক্ষা করা হয়। তো তখন আমার দেখা যায় যে আমার পিসিওডি মানে আমার ওভারিতে সিস্ট রয়েছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা হয়, যেখানে আমার থাইরয়েড ধরা পড়ে। তো এই সমস্ত তো আমার মা জানতো, আমার মা, আমাদের বাড়ির মাসি, বোন, কাকা সবাই ওরা জানতো আর কি। কিন্তু এই বাড়িতে তখনও পর্যন্ত আমি কাউকে বলিনি, আমার হাজব্যান্ডকেও আমি বলিনি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমার লাভ ম্যারেজ না। তো সেই ক্ষেত্রে নতুন একটা মানুষকে আমার এই বডির সমস্যা বলতে আমার কেমন লাগছিল, তো আমি কাউকেই বলিনি। এই বাড়িতে কেউই জানতো না। গোপনে, একদমই গোপনে ট্রিটমেন্ট চলতে থাকে। প্রথম 6টা মাস ট্রিটমেন্ট চলে গোপনে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড জানতে পারে, ওষুধ যখন খাই তখন জানতে পারে যে প্রথমেই তো তোমরা সকলেই জানো যে পিসিওডি হলে তার একটাই ট্রিটমেন্ট প্রথমেই যেটা দেয় সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল পিলস, যেটা 21 দিনের থাকে। তো ওই পিলস দেখে আমার হাজব্যান্ড আমাকে প্রশ্ন করে যে এই ওষুধগুলো কেন খাও? মানে ডাক্তার দেখানোর পরে থেকে যখন ওষুধগুলো খাই, তখনই আমার পিরিয়ডটা নর্মালি হতো, ডে টু ডে চলে আসতো। যেদিন ডেট সেই ডেটেই চলে আসতো। তো ওই পিলসগুলো যখন দেখে লুকিয়ে কোনো কাজ করা যায় না। তো পিলসগুলো যখন দেখে, তো বার্থ কন্ট্রোল পিলস একটু জ্ঞান ছিল, তার জন্য বলেছিল যে তুমি যাতে কনসিভ না হয়, সবাই জানো যে ওটা খেলে কনসিভ করা সম্ভব হয় না। তো আবার ওটাই আবার পিসিওডির জন্য মেইন আর কি 3 মাসের ওটাই দেয় প্রথম পিসিওডি সারানোর জন্য, কারণ ওটা হরমোন ব্যালেন্স করে। তো তার জন্য এখন জিজ্ঞাসা করলো যখন, তখন সবটাই খুলে আমাকে বলতে হলো। আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখাতে হলো, রক্ত পরীক্ষার রিপোর্ট দেখাতে হলো, এই সমস্যা এই হচ্ছে, যার জন্য কনসিভ করতে পারছি না। যখন একটা কথা কি, যার হয় সেই জানে। তো যখন পিসিওডিটা হলো, তখনই আস্তে আস্তে জানতে পারলাম যে পিসিওডি কী জিনিস, এটা হলে কি হতে পারে, এটার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে বিয়ের পর। তো এই নিয়ে ট্রিটমেন্ট আমার হাজব্যান্ডই তারপরে চালালো। তো 1টা বছর আমি আমার বাপের বাড়ি ওখানে দেখিয়েছি। তো প্রথম 1 বছর কোনো প্ল্যান ছিল না। আমাদের প্রথম বছরটা ছিল না। পরে যখন বছরে স্টার্ট হলো, তখন গিয়ে আর কি চাপের মধ্যে আসলাম একটু। সবাই মানে যাদের হচ্ছে না, সবাই জানো যে ফ্যামিলি চাপ কেমন হয়, তারপরে এই আশেপাশের লোকজনের কথাবার্তা কীরকম হয়। তো সেই সমস্ত জিনিস আমিও ফেস করেছি, আমাকেও শুনতে হয়েছে। এমন একদিন এসছে যেদিন আমি, আমার হাজব্যান্ড বাইরের থেকে বাড়ি এসেছি। তো আমাদের বাড়ির থেকে, এই বাড়ির থেকে আমাদের ওই বাড়িতে ফোন করা হয়েছে। সেখানে আলোচনা হচ্ছে যেরকম ওরা নিচ্ছে না কেন, আমি আজ 6 মাস দেখবো। আমার শ্বশুর বলছিল আমি আজ 6 মাস দেখবো, এরপরে যদি ওরা এরকম কিছু না নেয় তাহলে ওরা ওদের দায়িত্ব বুঝে নেবে, ওরা বড় হয়েছে, ওরা ডিসিশন নিতে পারে। ওরা মনে করছিল যে, ওরা যেহেতু সমস্যাটা জানতো না, তার জন্য মনে করছিল যে আমরা আমাদের লাইফ এনজয় করতে চাই, তার জন্য আমরা নিতে চাই না, এরকম ধারণা ওনাদের ছিল। তো আমরা সেটা বাইরে দাঁড়িয়ে শুনেছিলাম।
তো আমার মনে হয় না প্রথম একটা বছর বিয়ে হয়েছে তারপরের বছরই এত ডেসপারেট হয়ে যাওয়াটা ঠিক। তো তারপরে নানা রকমের সমস্যার ভেতরে শুরু হলো, তাহলে তাবিজ নাও, এখানে যাও ওখানে যাও, এ বলেছে এই খেতে, ও বলেছে ওই খেতে, এই গলায় পড়ো ওই গলায় পড়ো, সে অনেক ধরনের কথাবার্তা। তো তার মধ্যে একটা মেয়ে, মানে সে যদিও ভাবে যে আমি কয়েক বছর পরে নেব, কিন্তু এই সমস্ত চাপের জন্য যখন কনসিভ হয় না, আর সে যখন জানে যে আমার হবে না, এই সমস্যা আছে আমার, তো তার উপরে প্রেশারটা যে কেমন আসে সেটা ধারণার বাইরে। আমি জানি, তোমরাও জানো, অনেকেরই আছে আমার ভিডিওতে কমেন্ট করে 10-15 বছর বিয়ে হয়ে আছে তবু এখনও একটা বাচ্চা হতে পারলো না। তো ওই সেই মুহূর্তে দাঁড়িয়ে যে সেই ডিপ্রেশনটা কেমন হয় সেটা আমি অনুভব করেছিলাম। তারপরে 2 বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে 2 বছর বিয়ে যখন হয়ে গেল, তখন আর কি 1ম বছর ট্রাই করিনি, পরের বছর থেকে ট্রাই আমরা দুজনও করছিলাম। কিন্তু হচ্ছিল না। যেটার কারণ একমাত্র পিসিওডি, যেটা আমিও জানতাম, আমার হাজব্যান্ডও জানতো। তারপরে ও 6 মাস কেটে যাওয়ার পরে, মানে 1.5 বছর যখন আর কি বিয়ে হয়, তারপরে ডাক্তার দেখাই। ডাক্তার দেখিয়ে সব তখন ওপেনই হয় যে হ্যাঁ, আমার মধ্যে সমস্যা আছে। আমার ওভারিতে সিস্ট আছে, যার জন্য এগ ম্যাচিওর হতে পারে না। অনেক ধরনের টেস্ট হয়, আমার এইচএসজি করানো হয়, আমার আল্ট্রাসাউন্ড করানো হয়। আরও যেই ডাক্তার আমি প্রথম দেখাচ্ছিলাম তাকে আমি চেঞ্জ করে আমি অন্য ডাক্তারকে দেখাই। তো ওনার কাছে গিয়ে উনি আমাকে এইচএসজি করতে দেয়, আমাকে রক্ত পরীক্ষা করতে দেয়, আমার হাজব্যান্ডের সিমেন টেস্ট করানো হয়। তো ওটা পুরোপুরি ক্লিয়ার ছিল, ওটা খুবই ভালো ছিল। তো আমার মধ্যে আমি যেটা জানতাম যে আমার পিসিওডি আছে, তো উনিও অনেক ধরনের টেস্ট করায়। করানোর পরে পিসিওডি আবার ধরা পড়ে। ধরা পড়ার পরে আমাকে প্রথমে তো আমাদের যেটা করে, ম্যাক্সিমাম ডাক্তারই যেটা করে, যে পিসিওডি ধরা পড়লে পিরিয়ডের জন্য 10টা ওষুধ দেয়, যেটা খেলে 10 দিনে দিনে একটা পিরিয়ড চলে আসে। কিন্তু উনি আমাকে সেটা দেয়নি, আমাকে বলেছিল ওয়েট করতে হবে। তো হয়েছিল, আমার পিরিয়ড হয়েছিল। তারপরের থেকে আমাকে আর কি ওষুধ স্টার্ট করে 21 দিনে, যেটা বার্থ কন্ট্রোল পিলস, সেটা 21টা করে থাকে। 3 মাস আমাকে ওইটা চালায়। তার মধ্যে আমাকে বলেছিল ওয়েট কমানোর জন্য। যে ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, আমার পেজে আছে আমার ভিডিওটাই কম কষ্ট করতে বলেছি। কিন্তু সত্যি কথা বলতে আমি সেই ব্যায়ামগুলো করতাম। আমি প্রথমত করতাম, মানে প্রথম 3 মাস যখন আমার ওই বার্থ কন্ট্রোল পিলস চলেছে, কারণ কি ওটা চলে তো কনসিভ করা সম্ভব না। তো তার জন্য তখন আমি একদমই খুব দৌড়ঝাঁপেরই ব্যায়াম করতাম, বাড়িতে সমস্ত কাজই করতাম, কারণ তখন আমাকে কনসিভ করতে বলেনি, তখন ট্রাই করতে বলেনি আমাকে। তো তখন আমি ভালো ব্যায়াম করেছি যাতে আমার ওয়েটটা কমে যায়। তো এই ধরনের ব্যায়াম করেছি। আর তারপরে কি, তার মধ্যে আমি কি খেতাম, আমি মনে আছে আমার সকালবেলা আমি টক দই খেতাম, আমি পাকা টমেটো খেতাম, যদি রুটি একটা থাকতো তো রুটি খেতাম, শসা খেতাম, এগুলো খেয়ে সকালবেলাটা চালিয়ে দিতাম। বাড়িতে সত্যি কথা বলতে আমার বিয়ের পর আমার বাড়িতে আমার সমস্ত কাজ আমাকে করতে হতো। তো এটা জানার পরে আরও কোনো কাজে কষ্ট নেই, সব নিজে করতাম, আরও করবো এটা খুব করতাম। তারপরে রাতের বেলা আমি দুপুরবেলাটা ভাত খেতাম, খাওয়ার পরে আমি রাতের বেলা গিয়ে হয়তো সবুজ সবজি, ধরো তখন শীতকাল ছিল, তো তখন আমি বিনস, কোথায় মটরশুঁটি, কোথায় বাঁধাকপির পাতা, তারপরে আরও মানে সবজি যেগুলো সবুজ কালারের সবজি হয়, গাজর ফাজর ধরো এরকম ধরনের সবজিগুলো সিদ্ধ করতাম, সিদ্ধ করে বয়েল করতাম আর কি, একটা টোবে করে সেটা বয়েল করতাম, সেটা আমি খেতাম রাতের বেলা। তার সঙ্গে আমি একটা লেবু খেতাম, কমলা লেবু, দিনে 2টো কমলা লেবু খেতাম। তখন শীত ছিল যেহেতু, সেজন্য কমলা লেবুটা খুবই ভালো পাওয়া যেত, তার জন্য আমি 2টো কমলা লেবু খেতাম দিনে, যখন ইচ্ছা। আরও খেতাম কি, সকালে আমি দারচিনির চা করে খেতাম, যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো। সেটা আমি দারচিনি গুঁড়ো করতাম, গুঁড়ো করে সেই জল গরম করতাম, জলের ভিতরে দারচিনি যেরকম করে চা পাতা দেয় সেভাবে আমি দারচিনি দিতাম 1 চামচ, 1 চামচ থেকে কমও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমি লেবু দিতাম, তার ভিতরে আবার গ্রিন টি দিতাম। এইটা করে আমি খেতাম। এটা হয়তো অনেকে খেলে হয়তো একটু, যেহেতু লেবু থাকে তার জন্য খালি পেটে খেও না, কিছু খাওয়ার পরে খেও। যেরকম আমি খেতাম যখন আমার অ্যাসিড হয়ে যেত, যেহেতু লেবু থাকতো, খালি পেটে খেলে আমার অ্যাসিড হতো। অনেকের হতেও পারে, নাও হতে পারে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি খাও খালি পেটে খেও না, অ্যাসিড হয়ে যায়। তো আমি প্রথম ব্যায়াম করতাম, তারপরে ওই টক দই দিয়ে যা হোক এটা ওটা খেতাম, রুটি বলো, কোনো একটা রুটি, তার বেশি খেতাম না, একটা রুটি, টমেটো, এই সমস্ত খেতাম। খাওয়ার পরে তারপরে ওই ওই চা বলি বা যা বলি ওটা খেতাম। তার ভিতরে ব্যায়াম চলেছে, এই করে করে ভালো ওয়েট আমার কমে যায়। এবার তারপরে গিয়ে ডাক্তারের কাছে গেলাম যখন, উনি বললো যে ঠিক আছে, ওয়েট ভালো কমেছে, 3 মাসের ওষুধও কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আমাকে একটা মেডিসিন দিল, যেটা অ্যান্টিঅক্সিডেশনের উপর ছিল, যেটা খেয়ে মানে ওই ওষুধে কী হতো যে আমার ওভারিতে যেখানে সেলগুলো মরে যায়, সেই নতুন সেলগুলো আবার আসবে ভালো। তারপরে যেগুলো আর কি খারাপ টিস্যুস থাকে সেগুলো বাদ হয়ে যাবে, নতুন টিস্যুস বেরোবে, এরকম ধরনের একটা ওষুধ উনি আমাকে দেয়, যেটা আমি তোমাদেরকে বলেছি অ্যান্টিঅক্সিডেশন ভীষণ পরিমাণে বডিতে প্রয়োজন। যেরকম বেদানাতে থাকে, লেবুতে থাকে, এগুলো আমি বলেছিলাম, পাকা টমেটোতে থাকে, এমনি আমি খেতাম ওগুলো।
তো ওই ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরেও উনি আমাকে কিন্তু কনসিভ করার জন্য বলেনি। ম্যাক্সিমাম ডাক্তারই আমি আগে যাকে দেখাতাম উনি প্রথমে আমাকে নোভেলন দেয়, নোভেলন হচ্ছে ওই 21 দিনেরই ট্যাবলেট যেটা, সেই ওষুধই দেয়। দেওয়ার পরে উনি আমাকে ল্যাট্রোজোল দেয়। ল্যাট্রোজোল আমি 3 মাস খেয়েছি। কারণ কি আমরা সকলেই জানি কনসিভ করার জন্য শুধু তুমি একটা মাস পাবে, যে কোনো দিন ট্রাই করলে তো হবে না, তার একটা স্পেশাল ডে আছে, সেদিন ট্রাই করতে হবে। আর তার জন্য ওভুলেশন ডে জানা উচিত। তার আগে যাকে দেখাতাম উনি আমাকে 21 দিনের ট্যাবলেট 3 মাস করার পরে উনি আমাকে ল্যাট্রোজোল দেয়। 3টে মাস খেয়েছিলাম, কোনো প্রকার ফলাফল আমি পাইনি। একদম সত্যি কথা, প্রথম ল্যাট্রোজোল আমি যে ডাক্তারের কাছ থেকে খেয়েছি, ওনার কাছ থেকে 3 মাস খেয়েছি, তো আমি কোনো প্রকার কোনো ফলাফল পাইনি ওনার কাছ থেকে। তারপরে কি এনার কাছে দেখিয়েছি, উনি আমাকে 3 মাসের প্রথমে তো 3 মাস আমাকে মানে ওই 21 দিনে যেটা বার্থ কন্ট্রোল পিলস দিয়ে পিরিয়ডটা নর্মাল করলো। তারপর আমাকে অ্যান্টিঅক্সিডেশন একটা ওষুধ দিল, যেটার জন্য আমার বডিতে মানে খারাপ যে টিস্যুগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, সেটা রিপেয়ার করলো। তারপরে উনি আমাকে ল্যাট্রোজোল স্টার্ট করলো। তখনই আমাকে বললো ট্রাই করতে। 4টে মাস আমার বেরিয়ে গেল এখানেই। 4টে মাসের পরে উনি আমাকে দিল, ল্যাট্রোজোল দিল। ল্যাট্রোজোল একটাই খেয়েছিলাম, আমাকে আবার খেতে হয়নি দ্বিতীয়বারের জন্য। আমাকে একটা ট্যাবলেটই দিয়েছিল, একটা পাতা খেয়েছি। উনি বললো 12 দিন 14 দিন 16 দিনতম দিনে পিরিয়ডের পরে ট্রাই করতে। তো ট্রাই করতাম। তার মধ্যে তোমাদের অনেকেরই একটা প্রবলেম, একটা শিকায়ত বলতে পারি, বা একটাই প্রবলেম, যেটা হচ্ছে আমরা ইন্টারকোর্স তো করি, কিন্তু আমরা ট্রাই তো করি, কিন্তু আমাদের বেশিরভাগটা স্পার্ম বাইরে বেরিয়ে যায়। তো এটার জন্য কী করব? এই সমস্যাটা আমারও ছিল। আমিও একই প্রশ্ন, একই জিনিস আমার মাথায় ঘুরতো। তার জন্য আমি একটা বুদ্ধি বের করেছিলাম যে সেই ট্রাই যখন আমি করতাম, তখন আমি আমার কোমরের তলায় একটা উঁচু কিছু নিয়ে নিতাম, আর পা দুটোকে উঁচু করে রাখতাম, উঁচু করে এরকম ক্রস করে ভাঁজ করে রাখতাম, যাতে সম্পূর্ণটা বেরিয়ে না যায়। ওভাবে আমি ধরো 15 মিনিট যদি রাখতে পারি, সেটাও আমার জন্য অনেক। তো 15 মিনিট ওইভাবে রাখতাম, তারপরে যা করার সেটা করতাম। তো এই পোজটা তোমরা ট্রাই করতে পারো, শুয়ে রেখে পাটা উঁচু করে ভাঁজ করে, যেভাবে হোক পাটা উঁচু রাখো, কোমরে কিছু একটা দিয়ে নাও, কোমরটাও যাতে উঁচু থাকে, এরকম ধরনের কিছু একটা দিয়ে শুয়ে থাকো। তো সেটা আরও বেশি বেটার হবে আমার মনে হয়। তো ওই পোজটা আমি করতাম। তারপরে যখন আমার 23 তারিখ ডেট ছিল, তার মধ্যে দীঘা ফিঘা ঘুরতে যাওয়া এই সমস্ত ছিল। বাড়ি এলাম যখন 23 তারিখ ডেট মিস হয়। মিস হওয়ার পরে 24 তারিখ আমার অত মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে। 24 তারিখ কি 25 তারিখ নাগাদ, 25 তারিখই মনে হয় হবে, রং খেলা ছিল। 25 তারিখ ছিল না 26 তারিখ ছিল, আমার মনে নেই। তো সেদিনকেই আমি আর কি টেস্ট করি। টেস্ট করলে সেটা একদম মানে টেস্ট করার জন্য ডেসপারেট কি, যে সকালবেলা একদম ভোরবেলা উঠে আমি টেস্ট করেছি। টেস্ট করলে সেটা নেগেটিভ আসে। নেগেটিভ আসে বলতে একটা হালকা দাগ এসেছিলো, যেটা আমি নেগেটিভই ভেবেছি। নেগেটিভ ভেবে ওইভাবে কিটটাকে ফেলে রেখে আমি আমার কাজে চলে গেছি। গেলে আমার হাজব্যান্ড বলছে যে কি হলো, টেস্ট করেছো? ঘুম থেকে উঠে আমি মানে ভীষণ লজ্জা লাগছে যে এত কিছু, এত ডিপ্রেশন, এত লোকের কথা শোনা, তারপরেও এত ওষুধ, এত পরিমাণে স্ট্রাগল, তারপরেও যদি নেগেটিভ আসে। আমি বলেছি হ্যাঁ করেছি। বলছে কী এলো? বললাম নেগেটিভ এসছে, অত শুনতে হবে না, এরকমভাবে বলে আমি আমার কাজে চলে গেলাম। বললো যে কিটটা নিয়ে আসো একটু দেখি। তো ও এমনি এর আগেও আমি প্রচুর টেস্ট করেছি, প্রেগনেন্সি টেস্ট আর কি করেছি, কিন্তু কোনোদিনও ও দেখতে চাইনি। সেদিনকে দেখতে চেয়েছে, তো আমি কি করলাম, আমি উপরে বসে টেস্ট করেছিলাম, তো ওটা নিয়ে ওকে দেখালাম। দেখে বললে একটা হালকা লাইন এসছে। তো তো আমি বললাম যে ওরকম হালকা লাইন সব কিছুতেই আসে, ওটা ও না। বলছে, তারপরে ও নানা রকমের ভিডিও দেখতে থাকে, দেখে দেখে বলছে না এটা পজিটিভ। আচ্ছা না গো, ওটা পজিটিভ না। তারপরে যাই হোক, একজন আমাকে হেল্প করে সেই মুহূর্তে, সে দেখে বলে না এটা পজিটিভ। তো আমাকে বলে যে তুই আরেকবার টেস্ট করে দেখ পরে বিকালের দিকে, তাহলে সেটা আরও ক্লিয়ার আসবে। এবার যাই হোক, তো ওটা একটু ডাউট ছিল, কারণ কি কিডে টেস্ট করলে তোমার 5 মিনিট 10 মিনিট পরে একটা হালকা লাইন আসেই আসে। তো সেই জন্য আমি ভাবছিলাম যে সেই লাইনটাই হয়তো এসছে। তো বিকালে যখন টেস্ট করি, তো সেই লাইনটা আরও সুন্দর, আরও ডিপ হয়ে আসে। তো তখন আমি কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ এটা পজিটিভ। তো এই হচ্ছে আমার স্টোরি। এখন তোমাদের স্টোরিতে যদি আসি আমি, তাহলে তোমাদেরও অনেকেরই অনেক ধরনের সমস্যা, বিশেষ করে পিসিওডি, তার সঙ্গে সঙ্গে হয়তো থাইরয়েডের সমস্যা হতে পারে, হরমোনের সমস্যা হতে পারে, কারণ হরমোনের থেকেই আমাদের পিসিওডি হয়। তার মধ্যে নানা রকমের সমস্যা আমাদের মেয়েদের দেহে। তো যাই হোক, যার জন্য কনসিভ করা পসিবল হচ্ছে না, তার মধ্যে
তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা আমাকে অনেকেই ফলো করো, অনেক ব্যায়াম ফলো করো, অনেক কি চেষ্টা করছো, তো তোমরা হয়তো ঠিকঠাক করে চেষ্টা করতে পারছো না, নিজের বডিটাকে বুঝতে পারছো না। তুমি ব্যায়াম করো, নিজের বডিটাকে আগে চেষ্টা করো বোঝার। তুমি ব্যায়াম করো, প্রত্যেক দিন একই ব্যায়াম করলে তো হচ্ছে না। প্রথমে ওয়েটটা কমাও। যখন 3 মাস তোমার পিসিওডি কমানোর জন্য 21 দিনে ট্যাবলেট দিচ্ছে, তার জন্য তুমি ব্যায়াম করো যাতে ওয়েটটা কমে। ওয়েটটা যখন কমে যাবে, যখনই তোমাকে ল্যাট্রোজোল স্টার্ট করবে, যখন কনসিভ করানোর জন্য স্টার্ট করবে, সেই ল্যাট্রোজোল খাওয়ার সময় তুমি 15 দিন ব্যায়াম করো, 15 দিন করো না। কারণ কি, এই সময় যদি কনসিভও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হওয়ার অনেক চান্স থাকে, মিসক্যারেজ হওয়ার চান্স থাকে বেশি হার্ডি ব্যায়াম করলে। তো তুমি 15 দিন করো, 15 দিন করো না, ওই পোস্টটা ট্রাই করো। তারপরে বাড়িতে যদি কোনো ভারী কাজ থাকে সেগুলো একটু অ্যাভয়েড করো। করার পরে তুমি যেগুলো আর কি বললাম, টমেটো, কাঁচা পাকা টমেটো, টক দই খুবই ভালো, সেটা খেতে পারো, লেবু খেতে পারো, এগুলো খাও। এবার হাজব্যান্ডের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আলাদা টিপস, কিন্তু বাইরের খাবারটা বন্ধ করে দাও। যবে ট্রাই করবে তখন বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো প্যাকেট ফুড, এগুলো খাও, বন্ধ করে দাও। এগুলো করে দেখো, আশা করি হবে। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো নিয়মিত খাও, দেখো কি হয়। কারণ কি, আমিও 2 বছর পরে পেয়েছি। যাই হোক, ভগবানের ইচ্ছায় তোমাদের অনেকেই আছে যারা 5 বছর হয়ে গেছে, তাদের মতো আমার অত অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি পেয়েছি। কিন্তু কথা শুনতে হয়েছে। আমি হয়তো 2 বছর শুনেছি, কেউ হয়তো 5 বছর শুনছে, কেউ হয়তো 6 বছর শুনছে। তো এই কথা শোনাটাই হচ্ছে কষ্টের, সব থেকে বেশি কষ্টের এটাই। ডিপ্রেশন মানে কি বলবো, তুমি যদি টেনশনের মধ্যে থাকো, টেনশনের মধ্যে থেকে যদি তুমি বেবি নেওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু পসিবল হবে না। তোমাকে নিজেকে হাসি খুশি রাখতে হবে, মন ভালো রাখতে হবে। ডিপ্রেশন হয় আমি জানি, টেনশন হয় সেটাও জানি, কিন্তু তার ভেতর থেকে বেরোতে হবে। এই যে যেরকম আমি ঘুরতে গেছিলাম একটু বাইরের পরিবেশ, তখন আমার শ্বশুর শাশুড়ি বাড়িও ছিল না, মন ভালো ছিল, কনসিভ হয়ে গেছে। তার জন্য বলবো মনটাকে ভালো রাখো, দেখবে সব ভালো। কে কি বলছে কানে দেওয়ার দরকার নেই। আর কি বলো তো, ফোকাস বেবি ফোকাস এটা করো না। নিজের লাইফ যেরকম চলছে স্মুথ চালাও, মাথায় এনো না। ইন্টারকোর্স করছো, হ্যাপিলি করো, সেটাকে টেনশন বা হাজব্যান্ডকেও টেনশন দিও না, এবার কনসিভ করতেই হবে ওরকমও করো না, নিজেও টেনশন নিও না। একদম নর্মাল থাকো, দেখো কনসিভ। এখন ভিডিও দিতে পারছি না কারণ বাচ্চাটা অনেক ছোট। ওর জন্য, ওর পেছনে জাগতে জাগতে, ওরই কাজ করতে করতে হচ্ছে না। এখন আমার মা নিয়ে বসে আছে, যার জন্য ভিডিওটা করতে পেরেছি। জানি না আবার কবে ভিডিও দিতে পারবো, কারণ কি ওকে নিয়ে হয়ই না একদমই। ও যখন ওর ইচ্ছা মতন আমাকে চলতে হয়। ও কখন ঘুমাবে তখনই গিয়ে আমি একটু শুতে পারবো। বাবা, পিঠ কোমর একদম শেষ হয়ে যাচ্ছে, এত পরিমাণের ব্যথা। তো তার জন্য কিন্তু মাতৃত্ব ভীষণ সুন্দর, খুব ভালো। এর থেকে ভালো জিনিস মনে হয় আর দ্বিতীয় কিছু হতে পারে না, কারণ আমি অনেক অপেক্ষার পরে পেয়েছি। ওর জন্য সব রকমের কষ্ট সহ্য করতে রাজি। তো তার জন্য বলছি যে ট্রাই করো, অবশ্যই হবে। মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, এটাই বলতে চাই। ভীষণ 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 সুন্দর, তার থেকে সুন্দর জিনিস নেই। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলো। আর চেষ্টা করো ভিডিও আনার, যেহেতু ও অনেক ছোট, তার জন্য আমি করতে পারছি না, নিজের জন্য টাইমই বের করতে পারছি না। চোখ মুখ বসে একদম অবস্থা খারাপ এখন। ও কবে কান্না থামাবে সেই অপেক্ষাতে আছে, কবে একটু বুঝতে শিখবে।